শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন দাবাড়ুকে আমাদের সঙ্গে অতিথি হয়ে, এবং তারা এসছেন। বলছিলাম যে কেন তাদেরকে আমন্ত্রণ জানানো। তাদেরকে আমন্ত্রণ জানানোর মূল কারণ যে গতকালই দেশে ফিরেছেন মনন রেজা নীর এবং আবু সুফিয়ান শাকিল। তারা থাইল্যান্ডে গিয়েছিলেন দুটি টুর্নামেন্ট খেলতে, এবং সেখানে একটা মাইল ফলকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন মনন রেজা নীর। তিনি এখন ফিদে মাস্টার, কিন্তু সরাসরি জিএম নর্মের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। গ্র্যান্ডমাস্টার বাংলাদেশ খুঁজছে, ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার অনেক বছর ধরেই একটু একটু করে আগায় আবার পিছিয়ে পড়ে, কিন্তু জিএম নর্মের খুব কাছে গিয়েও আসলে মনন রেজা নীর পিছিয়ে পড়েছেন। কিন্তু তিনি আন্তর্জাতিক মাস্টারের একটা নর্ম পূরণ করেছেন এই থাইল্যান্ডের এই টুর্নামেন্ট খেলতে গিয়েই। তার সঙ্গে কথা বলবো। এবং আবু সুফিয়ান শাকিল তিনিও গিয়েছিলেন এই টুর্নামেন্টগুলোতে খেলতে, এবং তিনিও সেখানকার কথা আমাদেরকে জানাবেন। প্রথমেই মনন রেজা নীরের কাছে জানতে চাই, মনন রেজা, একটা সুখবর যে আপনি আন্তর্জাতিক নর্ম পেয়েছেন, আবার একটু খারাপ লাগা যে জিএম নর্মটা পাননি। ভালো না খারাপ, কোন জিনিসটা আপনার মনের মধ্যে বেশি কাজ করছে কিংবা আপনার ভালো লাগছে? আসলে আফসোস একটু আছে যে জিএম নর্মটা হলো না লাস্ট রাউন্ডে, যেহেতু ড্র করলেই হতো। ড্র করলে হতো, বাট আমি আসলে ওদিকে ভালো খেলতে গিয়েছিলাম, কোনো নর্মের ইন্টেনশন ওরকম ছিল না। সো জাস্ট মানে ইন্টেনশন ছিল জাস্ট ভালো খেলবো প্রত্যেকটা রাউন্ড, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, ইউনো। তারপরও পরে ভালো খেলতে খেলতে একটা নর্মের ব্যাপার তো চলেই আসে। যেতে যেতে প্রেশার ছিল প্রথমে প্রেশার নেই, বাট লাস্ট রাউন্ডে লাইক একটু প্রেশার তৈরি হয়ে গেছে। আচ্ছা, লাস্ট রাউন্ডে সেই প্রেশারটা কি প্রেশারের কারণেই কি হ্যান্ডেল মানে করতে পারেননি নাকি? না, আমি আসলে প্রেশার হয়েছে, বাট ওরকম প্রেশার নেই। ওকে, আবু সুফিয়ান শাকিল ছিলেন, আমরা জানি যে আপনাদের নিজেদের খেলার চেয়ে ওই ম্যাচটার দিকে আপনাদের ফোকাস ছিল। আপনি এবং সুমন ভাই তারাও খেলেছেন ওই টুর্নামেন্টে। লাস্ট রাউন্ডে আসলে কোন জায়গায় মনন পারেনি? আমরা কখনো নর্মের জন্য কোনো প্রেশার দিইনি, কারণ আমাদের যে ট্যুরটা ছিল আপনারা তো জানেন যে আমরা নিজের একটা ওইখানে হোটেলে থাকিনি, আমরা একটা ফ্ল্যাট ভাড়া করেছি এবং রান্না বান্না আমরা নিজেরাই করেছি। ওকে, সেই গল্প আমরা শুনবো নিশ্চয়ই। তিনজন ছিলাম, সো আমরা খুব এনজয় করছি, আসলে ট্যুরটা খুব এনজয় করেছি। কিন্তু লাস্ট রাউন্ডে যেটা হচ্ছে ড্র করলেই মানে জিএম নর্ম, হ্যাঁ, সো এটা আপনি চান বা না চান প্রেশারটা কিন্তু চলেই আসে। তো আমরা চেষ্টা করছি ওকে যে তুমি তোমার মতো যেভাবে খেলতেছো সেভাবেই খেলতে থাকো, আপনি হবে আসলে এটা। হ্যাঁ, তো শেষ রাউন্ডে কিন্তু খুব ভালো খেলছে এবং উইনিং পজিশন, মানে পজিশন কিন্তু জয়ী অবস্থানে চলে গেছিল, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে ওর টাইমটা বেশি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে যেটা হয়েছে টাইম প্রেসারেই ও ব্লান্ডারটা করছে এবং পরে গেমটা হেরে গেছে। আচ্ছা, মানে সেই জায়গাটাই পিছিয়ে পড়েছে। কিন্তু মানে ওর জন্য এটা বেস্ট অ্যাচিভমেন্ট আসলে এই টুর্নামেন্টটা। ওকে, আইএম নর্ম পেয়েছে এবং সঙ্গে জিএম নর্মের খুব কাছাকাছি। আরেকটা শর্ত পূরণ করছে, এটা বলিনি, এটা একটা বড় শর্ত আইএম হওয়ার পিছনে, যে আইএম হতে হলে 3টা নর্মের পাশাপাশি 2400 রেটিং ক্রস করতে হয়, আর জিএম হতে হলে 3টা নর্মের পাশে মানে 2500 রেটিং ক্রস করতে হয়। তো 2400 রেটিংটা কিন্তু ক্রস করে এসেছে এখানে মানে, সুতরাং সেটা তো একটা বড় অর্জন অবশ্যই। এবং আইএম হওয়ার ক্ষেত্রে জিএম আরো পরের পথ, আইএম হওয়ার ক্ষেত্রে আপনি মনে করেন যে কতদিনে কিভাবে হতে পারে? আমি মনে করি যে এখন যে ফর্মে আছে ও, এখন টুর্নামেন্ট খেলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টুর্নামেন্ট খেলা আপনি সেটা হয়ে যাবে আসলে। ওকে, যত বেশি টুর্নামেন্ট সেখানে অনেক ধরনের বাধা আছে, আমরা সেটা শুনবো। কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই টুর্নামেন্টগুলোতে, দুটো টুর্নামেন্ট আপনি খেলেছেন থাইল্যান্ডে, যাওয়ার আগে আসলে কোনো গোল ছিল নাকি খেলতে চেয়েছেন ভালো সেটাই? আসলে আমার যাওয়াটাই ওরকম কনফার্ম ছিল না, তাই আমি এই টুর্নামেন্টের কথা আগে থেকে ওরকম জানতাম না। পরে হঠাৎ শাকিল স্যার এবং আমাদের সাথে আরেকজন গিয়েছিল, নাইম হক, ফিদে মাস্টার, ও আমাকে জানায় যে এরকম একটা টুর্নামেন্ট আছে, তুমি কি খেলবে কিনা। তারপর জানার পরে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো, ভিসা অ্যাপ্লাই করলাম। টুর্নামেন্টের জাস্ট আগের দিন আমি ভিসা পাই। ওকে, মানে তার মানে যাওয়াটাও একদমই লাস্ট মোমেন্টে। অনেকটা, মানে আমরা 4 তারিখে যাই, 3 তারিখে ভিসা পাই। মানে তখন কি আসলে মেন্টালি প্রিপেয়ার হওয়া যায় এত শর্ট টাইমে? হওয়া যায়, কারণ আমি আসলে মানে ডেট তো ছিল 3 তারিখ, সো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। বাট ওইখানে গিয়ে আরও মানে প্রথম টুর্নামেন্টটা আসলে একটা কি বলবো, একটা ছিল আর কি, প্র্যাকটিস ছিল। কারণ প্রথম টুর্নামেন্টটা তো ওরকম ইম্পর্টেন্ট বা মেইন টুর্নামেন্ট না, পরেরটাই মেইন। তো প্রথম টুর্নামেন্টটা খেলে একটা ফ্লোতে চলে আসছি যে একটাই। ওকে, প্রথম টুর্নামেন্টটা খেলার পর সেকেন্ডটাতে আরো বেশি ফ্লোতে ভালো খেলেছেন। শাকিল ভাই, মানে এই টুর্নামেন্টগুলো আনসার্টেন থাকে আমাদের প্লেয়ারদের জন্য। আপনি বলছেন যে ওর আরো অনেক টুর্নামেন্ট খেলা উচিত, কিন্তু সেটার তো নিশ্চয়তা আমরা ফেডারেশন কিংবা প্লেয়াররা কেউই দিতে পারছে না, নানা আর্থিক কারণে কিংবা সীমাবদ্ধতার কারণে। মানে সেই জায়গাটায় আসলে কি করণীয়
কিংবা কিভাবে আসলে এটা ওভারকাম করা সম্ভব, যে কারণে আমরা ষষ্ঠ গ্র্যান্ড মাস্টার পাচ্ছি না অনেক অনেক দিন ধরে? এখন কিছুদিন আগে দেখেন আবার দাবার কিন্তু এখন বেশ ভালো সময় যাচ্ছে, কারণ প্লেয়ারদের ক্ষেত্রে যেমন ফাহাদ গ্র্যান্ড মাস্টার নম পেলো, ও IM নম পেয়েছে, গ্র্যান্ড মাস্টার নমের একদম কাছাকাছি চলে গেছিলো। কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে নিজস্ব উদ্যোগে, তারা নিজেরাই স্পন্সর খুঁজে যাচ্ছে কিংবা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছে। ফেডারেশনের কিন্তু এখানে সেইভাবে ভূমিকা নাই, বুঝতে পারছেন? ফেডারেশন যেমন হ্যাঁ তারা পেপার যেমন অফিসিয়াল প্রসেসিং যেটা সেটা তারা হেল্প করতেছে, কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট যেটা মূল মানে সমস্যা সেটা কিন্তু ফেডারেশন দিচ্ছে না। আবার এটা এখন সবচেয়ে বড় সমস্যা হলো ফেডারেশন কিন্তু গত 1.5 বছর ধরে একটা পুরো বলতে পারেন অচল অবস্থার মধ্যে আছে। কারণ আমাদের গত বছর কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় নাই, ন্যাশনাল ওমেন চ্যাম্পিয়নশিপ হয় নাই, প্রথম বিভাগ দাবা লিগ হয় নাই, দ্বিতীয় বিভাগ দাবা লিগ হয় নাই। এগুলো কিন্তু নিয়মিত টুর্নামেন্ট। 2023-এর কথা বলছেন? 2023-এ কোনো টুর্নামেন্ট হয়, মানে যেটা আমাদের নিয়মিত টুর্নামেন্ট করা যেটা হওয়া উচিত। হ্যাঁ, আর এখন পর্যন্ত 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু কোনো সেরকম ওই টুর্নামেন্টের কোনো এখনো পদক্ষেপ নাই। হ্যাঁ, আমরা যখনই এটা বলতে যাই তখন আমরা নির্বাচনের কথা বলে, ফেডারেশন একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা গত বছর ডিসেম্বরে এটা স্থগিত করেছে। তো বিষয়টা হলো নির্বাচন হোক না, এটা আমাদের খেলোয়াড়দের দাবি তো আসলে টুর্নামেন্ট, তাই না? খেলতে চাওয়া। হ্যাঁ, তো আমরা এখন বুঝতেছি না কি হবে ভবিষ্যতে, আসল অবস্থা কিভাবে দূর হবে। তো আশা করতেছি নির্বাচন যদি হয়, একটা নতুন কমিটি যদি আসে, তাহলে হয়তো গতিশীল হতে পারে ফেডারেশন। এছাড়া আমরা আর কোনো ভবিষ্যৎ দেখি না, মানে সেটা প্রত্যাশার কথা। এইভাবে যদি চলতে থাকে আসলে দাবা ধ্বংস হবে, আমার কাছে যেটা মনে হয়। এইভাবে অনেকবারই এরকম দাবা কিন্তু স্থবির হয়েছে, আবার মাঝে মাঝে কখনো, এবং এই কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা যে বলি যে 5 জন গ্র্যান্ড মাস্টারের পর এখানে ষষ্ঠ গ্র্যান্ড মাস্টার পেতে আমাদের 14 বছর লাগতেছে, এটা মূল কারণ এই ব্যবস্থাপনার ত্রুটির জন্যই হচ্ছে না। যেখানে আমাদের ইন্ডিয়া 100 গ্র্যান্ড মাস্টার হয়ে যাচ্ছে মানে কিছুদিনের মধ্যে, আর ওদের এখন বুঝে গুকেশ, সে এখন ওয়ার্ল্ডের সবচেয়ে সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার। আচ্ছা, সো এটা ওদের বিশাল প্রাপ্তি। এটা কারণটা কি? ওর বয়স কত? 17 বছর। তার মানে মননের চেয়েও কম। মনোর সেই সুযোগটা আছে, ওর 14 বছর বয়স। যদি আমরা সাপোর্টটা পাই 3-4 বছর তো অনেক সময়। ওই সময়টায় ওইখানে যেতে হয়তোবা কাছাকাছি। কিংবা একটা ইনফরমেশন আপনাকে জানাই, গুকেশ কিন্তু বাংলাদেশে প্রিমিয়ার ডিভিশন খেলে গেছে, খুব বেশি আগে না, 3-4 বছর আগেই বাংলাদেশ বিমানের পক্ষ হয়ে খেলে গেছে। আচ্ছা, সে এখন ওয়ার্ল্ডের টপ প্লেয়ার, টপ 2 জনের মধ্যে একজন, তাই না? মানে সুতরাং মানে এটা হলো যত খেলা কিংবা যত বেশি অ্যাক্টিভিটি তত বেশি আসলে সম্ভাবনা বেশি। দাবা প্লেয়ারদেরকে আমরা জানি যে বুদ্ধির খেলা, তাদেরকে বুদ্ধি নিয়ে চিন্তা করতে হয়, কিন্তু তাদেরকে অন্য অনেক বিষয় নিয়েও বাইরের চিন্তা করতে হয়। মননকে একটু জানতে চাই যে 9 রাউন্ডে আপনি 6টা ম্যাচ জিতেছেন এই টুর্নামেন্টে, ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে যদি আমরা বলি, সেইখানে আপনি কোন জায়গাটায় মনে হয় যে আরেকটু ভালো করা যেতে পারতো? লাস্ট রাউন্ডের আগেও কি আরেকটু ভালো করা যেত? আমি আসলে সবচেয়ে খারাপ খেলেছি আসলে ফার্স্ট রাউন্ড, যেটা জিতেছি একটা উইক প্লেয়ারের সাথে। এছাড়া অন্যান্য রাউন্ড আসলে আমি ভালোই খেলেছি। ওকে, দুটো গ্র্যান্ড মাস্টারের বিপক্ষে জয় আছে আপনার? হ্যাঁ, প্রথম গ্র্যান্ড মাস্টারের সাথে জেতার পরে আসলে অনেক কনফিডেন্স বুস্ট হয়েছে, যেটা আমাকে হেল্প করছে পরের গুলো জেতার। আচ্ছা, মানে এই টুর্নামেন্ট খেলে আপনার উপলব্ধিটা কি? মানে ওয়ার্ল্ড কোথায় আছে, বাংলাদেশ কোথায় আছে, কিংবা অন্য প্লেয়াররা আপনার বয়সী কোথায় আছে, আপনার চেয়ে কম কিংবা কাছাকাছি বয়সের কোথায় আছে? আসলে সবাই ওই টুর্নামেন্টে যারাই ছিল সবাই ভালো প্লেয়ার, সবাই টাইটেল প্লেয়ার এরকমই। মানে আর ইন্ডিয়ান প্লেয়াররা আসলে একটা প্রবলেম, সবাই অলমোস্ট আন্ডাররেটেড, ইভেন এভরিওয়ান। মানে তাদেরকে আগে থেকে রেট করা যায় না কিংবা ধারণা করা যায় না। যেমন অনেকের দেখেন 1800 রেটিং বা 1900 রেটিং, তারা 2200 লেভেলের খেলতেছে। আচ্ছা, মানে এটার কারণটা কি? তারা কি নিজেকে চ্যালেঞ্জ করার জন্য বেশি বড় রেটিং এ খেলার চেষ্টা করে নাকি? না, তারা আসলে ওরকম টুর্নামেন্ট খেলে না অনেক জায়গায়। তারপর তাদের মানে ইন্ডিয়ায় খেলার কারণে ওদের ওরকম রেটিংও বাড়ে না, কারণ ইন্ডিয়া তো অলমোস্ট সবাই ভালো খেলে, মানে কাছাকাছি। কিন্তু তারা বাইরে গেলে তখন তাদের রেটিংগুলো অনেক অনেক বেশি বৃদ্ধি পায়, এবং তখন বোঝা যায় যে তাদের মেধাটা কিংবা তাদের অ্যাকচুয়াল স্ট্রেংথ কতটুকু। ইন্ডিয়ার কথা বলছিলাম যে ইন্ডিয়াতে এত দাবারু, মানে শাকিল ভাই আপনি নিশ্চয়ই জানেন যে এত দাবারু, তারা আসলে এত টুর্নামেন্ট লোকালিও অর্গানাইজড করে এবং বাইরে তো অনেক খেলে। আমরা অনেকের সম্পর্কে ধারণাও রাখি না, যেটা মনন বলছিল, বাইরে আসলে আসলে বোঝা যায় যে ইন্ডিয়ান দাবারুরা কোথায় আছে, কতটুকু। মানে সেই ডিফারেন্সটার কারণ কি ওদের টুর্নামেন্টই খালি একমাত্র কারণ? না, টুর্নামেন্ট একটা কারণ না। ধরেন আপনি যখন চেসটাকে ক্যারিয়ার হিসেবে নেবেন, তাহলে কিন্তু আপনি একটা স্টেপে যাওয়ার পরে এটা কিভাবে একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে ওরা গভর্নমেন্ট ওদেরকে দারুণভাবে সাহায্য করতেছে। যেমন ওদের একটা ভালো অবস্থানে গেলেই ওরা যে সরকারি সংস্থাগুলো আছে, যেমন ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে আপনার এয়ারলাইন্স, ইন্ডিয়ান ওয়েল, ওদের ওইখানে কিন্তু ওরা জব পেয়ে যায়। জব মানে এমন না যে আপনাকে জব করতে হবে, যে খেলাটাই ওদের জব। মানে যখন খেলা থেকে অবসর নেবে তখন হয়তো ওরা
সেই জবে ঢুকবে, Okay. বুঝছেন? সো এই যে একটা নিশ্চয়তা। তো এর ফলে হচ্ছে কি যে গার্ডিয়ান যারা তারা কিন্তু নিশ্চিতভাবে তাদেরকে খেলার দিকে তাদের সময় দিচ্ছে, তাই না? কিন্তু আমাদের তো এই নিশ্চয়তাটা এখানে নাই, যে আপনি ইভেন জিএম হইলেও আপনি যে একটা মানে সাপোর্ট পাবেন এটাও তো কিন্তু নিশ্চয়তা নেই, তাই না? আমাদের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার তো জব করে উনি, তাই না? এটা একটা মূল কারণ, বুঝছেন? আপনি যাই করেন, আপনার প্যাশন থাকুক যাই থাকুক, এখান থেকে যদি আপনি প্রফেশনে মানে রূপান্তর করতে না পারেন তাহলে তো প্যাশন দিয়ে আপনি দুই দিন টিকতে পারবেন না। প্যাশনের কথা আসলো যেহেতু, মননের কাছে জানতে চাই যে মননের প্যাশনটা শুরু হলো কবে? এখনো মননের হয়তো ইনকামের প্রেশারটা এখনো আসেনি, যে কারণে এখনো প্যাশন দিয়ে খেলে যাচ্ছে মননের দাবার শুরুটা আসলে কিভাবে, কবে? দাবার শুরুটা যে বললাম যে আমি বাবার থেকে শিখেছি, মানে দেখেছি বাবাকে খেলতে, তখন বাবা নিয়ে যায় আমাকে নাহার চেস একাডেমি নাজমুল হাসান রুমি স্যারের কাছে, তার কাছে আমার হাতে খড়ি হয়, দেন ওখান থেকে ঢাকায় খেলতে যাই। মানে সেটা কত বছর আগে? এটা লাইক 7 years ago। 7 ইয়ার্স। আপনি এখন কোন ক্লাসে পড়েন? আমি এখন 9। তার মানে 1 or 2 এই সময় 1 2 আমার মনে আছে একটা আমাদের ক্যাম্প হয়েছিল, যে ক্রীড়া পরিষদের ক্যাম্প, যেটা ও ছিল সর্বকনিষ্ঠ। আচ্ছা। মানে আর ও এখন তো অনেক লম্বা হয়ে গেছে, তখন একদম ছোট ছিল। তা আমি প্রথমে ওকে দেখে ভাবছি যে কি দাবা খেলবে, কি ও তো ঠিক মতো কথা বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে, এত ছোট ছিল। হ্যাঁ, কিন্তু পরে যখন আমাদের এটা 3 মাসের ক্যাম্প ছিল না, 3 মাসের একটা ক্যাম্প ছিল, পল্লব ছিল, আমি ছিলাম চিফ কোচ হিসেবে। তখন ও কিছুদিন পরেই দেখলাম যে ও প্রচুর চাল দেখে, মানে বোর্ডে একটা পজিশন আমরা তো দেই, পজিশন দেওয়ার পর ওদের সলভ করতে বলি, খুব দ্রুত সলভ করে ফেলে। তখনই বুঝছিলাম যে ও পারবে আসলে, মানে এরপরও বিভিন্ন ধাপে বিভিন্ন জনের কাছে এই কোচিং নেয়, কোচিং নিয়ে আজকে এই অবস্থানে আছে। মানে এখনো কি দাবাটা এই 7 বছর 8 বছরে মানে প্যাশন হিসেবে আছে, আপনি পছন্দর মধ্যে আছে? হ্যাঁ, এখন অনেকটা প্যাশন থেকে অনেকটা প্রফেশনে চলে গেছে। প্যাশন থেকে প্রফেশনে, ওকে ওকে। মানে এখন দাবা কি ভালো লাগার পাশাপাশি আপনি মনে করেন যে দাবারু হিসেবে আপনি ক্যারিয়ার গড়তে চান? হ্যাঁ, মানে যেটা শাকিল ভাই বললো যে অনেক কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে। আসলে বাংলাদেশে দাবাটা তো ওরকম পপুলার না, যেরকম ক্রিকেট ফুটবল এগুলো এরকম মতো তো পপুলার না, স্পন্সর পাওয়ার ডিফিকাল্ট। আর স্যার যেটা বললো যে ফেডারেশন ইনঅ্যাক্টিভ 1.5 বছর ধরে, সেই কারণে আরো বেশি ইনকামের সোর্সটাও কমে গেছে। লিগ হলে হয়তো বা প্লেয়াররা টাকা পেত কিছুটা। একটা লাস্ট কোশ্চেন জানতে চাই বিরতিতে যাওয়ার আগে, যে এই ব্যাংকক যে আপনি 7ম হয়েছেন, কতজন দাবারও অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে? এদিকে প্রায় 300, প্রায় 300 জনের মধ্যে 7ম হয়েছেন মনন। আপনাকে আবারও অভিনন্দন। আমরা আরও কথা বলবো মনন এবং আবু সুফিয়ান শাকিলের সাথে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম নতুন গ্র্যান্ড মাস্টারের সন্ধানে, এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন 2 জন দাবারু, মনন রেজা নীর, ফিদে মাস্টার, এবং আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিক মাস্টার এবং দাবা কোচ মেন্টর। আমরা বিরতির আগে শাকিল ভাই মননের সঙ্গে কথা বলছিলাম, মননের আগ্রহ কিংবা লক্ষ্যের কথা আমরা জানছিলাম। আপনার কি মনে হয় যে মনন, ফাহাদ কিংবা এরকম কয়েকজন আমরা দেখেছি সাকলাইন, এদের কয়েকজনের মধ্যে প্রতিভার কোনো অভাব ছিল না? আমরা এটা যখন তারা এসছে তখন বলছিলাম, কিন্তু যে পর্যায়ে যতদূর যাওয়ার কথা ছিল ততদূর কি তারা যেতে পেরেছে সময়ের সাথে কম্পেয়ার করে? যে 5 বছরে যে জায়গায় তাদের যাওয়ার কথা ছিল তারা কি যেতে পেরেছে? ফাহাদ এতদিনে জিএম নর্মের একটা নর্ম পূরণ করেছে, মনন হয়তো বেশি দিন হয়নি শুরু করেছে, আন্তর্জাতিক মাস্টারে একটা নর্ম পেয়েছে। আমি বলছি যে তাদেরকে আরও বেশি দূর যাওয়ার কথা ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই আমি এটা আপনার সাথে এগ্রি করি, কারণ ফাহাদ, মনন এবং সাকলাইন এদের ট্যালেন্ট নিয়ে আমাদের কোনো আর সন্দেহ নাই, যে এরা যে ট্যালেন্টেড প্লেয়ার এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ট্যালেন্ট শুধু থাকলেই তো হবে না, ট্যালেন্টের জন্য তাদেরকে টুর্নামেন্ট খেলানো কিংবা নিয়মিত একটা ট্রেনিংয়ের মধ্যে রাখা, এটা কিন্তু ফেডারেশনের একটা দায়িত্ব। সো এটা যদি রেগুলার করতে পারতো তাহলে তারা যে অবস্থানে এখন আছে এটা হয়তো আরও 2 বছর আগে থাকতো। নিশ্চয়ই সময় তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আপনি যদি মানে টুর্নামেন্ট না থাকে, ট্রেনিং না থাকে, তখন দেখবেন তারা ন্যাচারালি তারা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাবে, তাই না? কারণ তারা খেলাটা তারা নিয়মিত থাকবে না, হঠাৎ করে টুর্নামেন্ট খেলতে যাবে, তখন দেখবেন যে অত ভালো পারফরমেন্স হচ্ছে না। সো এইটা যারা ট্যালেন্টেড প্লেয়ার তাদেরকে নিয়ে ফেডারেশন একটা আলাদা পরিকল্পনা আমার মনে হয় থাকা উচিত। যারা হয় তারা ট্রেনিংয়ের মধ্যে থাকবে, আর নয়তো
একটা টুর্নামেন্ট ট্রেনিং এটা যেন পাশাপাশি চলে। ওকে, মানে এদের এই দুটো পাশাপাশি চলে, পাশাপাশি চললে অবশ্যই তারা খুব দ্রুতই সাফল্য পাবে। এবং সবচেয়ে কাঙ্ক্ষিত সাফল্য দাবারুদের ক্ষেত্রে গ্র্যান্ড মাস্টার হওয়া। মনন, আমি একটা দেখছিলাম যে আপনার বক্তব্য যে 2 থেকে 3 বছরের মধ্যে আপনি গ্র্যান্ড মাস্টার হতে চান, মানে সেটা কি আসলে রিয়েলিস্টিক ওয়েতে সম্ভব ভেবে বলছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা বলছিলাম যে টুর্নামেন্ট নেই, বাইরের দেশে যাওয়ার সুযোগও খুব কম থাকে, নানা কারণে আসলে শেষ মুহূর্তে যে আমরা পারি না, সেই ক্ষেত্রে কি 2-3 বছর কম সময় নাকি যথেষ্ট? 2-3 বছর মানে একটা প্রেডিকশন ছিল জাস্ট। ওকে, যে মানে সেটা কি আপনি কি মনে করেন যে অ্যাচিভ করা সম্ভব? ওই প্রেডিকশনটা হলো যে যদি আমি 2-3 বছর টানা টুর্নামেন্ট খেলতে পারি, লাইক বাইরের দেশে টানা টুর্নামেন্ট খেলতে পারি, তাইলে রিয়েলিস্টিকলি পসিবল হতেও পারে। ওকে, এভারেজে বছরে কয়টা টুর্নামেন্ট খেলা প্রয়োজন একটা দাবারুর, মানে এই সব নর্ম পেতে গেলে? শাকিল ভাইয়ের কাছে জেনে আসছি। এবারে যে এখন যেমন ধরনের ফর্মে আছে, জি, বুঝছেন, এখন ফর্মে থাকা মানে হলো যে এখন ওর যত বেশি টুর্নামেন্ট খেলবে তত সাফল্য আসবে। যেমন এখানে আপনার আধা পয়েন্টের জন্য জিএম নম মিস করছে, হয়তো 2-3টা টুর্নামেন্ট খেললে মিসটা হয়তো করবে না, বুঝছেন। আবার যখন যদি ফর্মে না থাকে ওই সময় টুর্নামেন্ট খেলার প্রয়োজন না, ওই সময় ট্রেনিং এর মধ্যে থাকলো, বুঝতে পারছেন? তো মানে চেসে থাকতে হবে আর কি। সো যদি এটা রেগুলারলি মানে সময়টা দেয় তাহলে আমার মনে হয় 2-3 বছর এনাফ টাইম মানে গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য। মানে আপনার খেলার লক্ষ্যটা কি? কয়টা টুর্নামেন্ট খেলতে চান, কিংবা সামনে আসলে কি আছে আপনার সামনে খেলার সুযোগ? সামনে অনেক খেলা আছে, যেমন জিএম টুর্নামেন্ট আছে দুবাই ওপেন, তারপর শারজা মাস্টার্স আছে, তারপর কাজাকিস্তানে খেলা আছে, তারপর এগুলো তো আপনি মানে সুযোগ আছে আপনার যাওয়ার, কিন্তু সবকিছুর সাথে নিশ্চয়ই অর্থ এবং স্পন্সরশিপ জড়িত। নিয়াজ ভাইয়ের 2টা জিএম টুর্নামেন্ট উনি অর্গানাইজ করেন, নিয়াজ স্যারের 2টা জিএম টুর্নামেন্ট ওটাতে আছে, বোধহয় নীর খেলবে এবার। আচ্ছা, তার মানে সেখানেও সুযোগ থাকছে, মানে অনেকগুলো সম্ভাবনার দুয়ার আছে, কিন্তু সেগুলো অ্যাভেল করতে গেলে আসলে অর্থ এবং স্পন্সরশিপ দুটোই খুবই জরুরি। আমরা একদমই শেষের দিকে চলে এসেছিলাম, আমরা বলছিলাম যে ব্যাংকক লাইফ কিংবা থাইল্যান্ডের লাইফ সম্পর্কে একটু জানতে চাই। আপনারা 3 জন ছিলেন, কেমন মজা হলো কিংবা কি করলেন, কোন জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করেছেন সেটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন। দুজন, আগে মনন। ওখানে আমরা অনেক মজা করেছি, যেমন আমরা হাঁটতে গিয়েছি, বিচে ঘোরাঘুরি করেছি, ওকে, মানে খেলার মেন্টালিটিও ছিল, তারপর অন্যান্য ইয়ে ছিল। ওকে, আর ঘোরাঘুরি। রান্নাটা কে বেশি করেছে? রান্নাটা আসলে ফিদে মাস্টার নাইম আসলে পাই না, আমাদের ফিদে মাস্টার নাইম খুবই ভালো রান্না করে। আচ্ছা, ওর অনেক অবদান আছে এই রেজাল্টের পিছনে। তাই মানে অবশ্যই একটা বাঙালি খাবারের টাচে ছিলাম, কারণ ওদিকে খাবার আসলে ওরকম মানে অভ্যস্ত না। কারণ অন্যটা দেশে গেলে প্রথম যে সমস্যাটা হয়, খাবারটা তো অভ্যস্ত হতে সময় লাগে, তো এটা একদম দেশি ফ্লেভারে খাবার রান্নাটা পাইছি। আর হলো যে আমরাও কিন্তু হেল্প করছি, আমরা ধরেন আমি পেঁয়াজ কাটছি, তারপরে ও আবার আদা ছেঁচে দিছে, হ্যাঁ, তো বিভিন্ন সবজি কেটে দিছে, সো আমরা দুজনেই হেল্প করছি, বাট মূল রান্নাটা করছে আসলে নাইম। আচ্ছা, নাইম এখানে নেই, তার জন্য আসলে ধন্যবাদ। আপনাদের দুজনকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় একদমই শেষ সময়, সেই কারণেই শেষ করতে হচ্ছে আমাদের অনুষ্ঠান। মননের জন্য আবারও শুভকামনা, অভিনন্দন প্রথমে আন্তর্জাতিক নর্ম অর্জনের জন্য। জিএম নর্ম না পাওয়ার জন্য কষ্ট থাকলেও নিশ্চয়ই ভবিষ্যতে খুব দ্রুতই সেটা পূরণ করবে মনন, সেটা আমরা আশা করি। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, এবং আমরা চাই যে 6ষ্ঠ গ্র্যান্ড মাস্টার বাংলাদেশ খুব দ্রুত পাক। 14 বছর কেটে গেছে, সেই অপেক্ষাটা যেন আর দীর্ঘায়িত না হয়। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।